মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের জায়গা দিলেও তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফেরা প্রায় অনিশ্চিত হয়ে গেলেও নতুন করে আশার আলো দেখাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই আলোয় আশ্বাসের দৃঢ়বাণী উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনের শেষ আশা। যদিও বাংলাদেশের কাঁধ থেকে রোহিঙ্গাদের বোঝা নামাতে মেলাতে হবে অনেকগুলো সমীকরণ। সেই সমীকরণের পোস্টমর্টেম করব আজকের এখন প্রকাশে নাম দিয়েছি রোহিঙ্গা সংক্রান্ত। অতিথি হয়েছেন রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। সঙ্গে আরও আছেন প্রফেসর এম জসিমউদ্দিন, পরিচালক সেন্টার ফর পিস স্টাডিজ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই অধ্যাপক জসিম আপনার কাছে জানতে চাই যে কথাটি জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আগামী ঈদে আপনারা আগামী রোজার ঈদ মিয়ানমারে গিয়ে করতে পারবেন, মানে এটির আসলে শক্তি অনেক এই বাক্যের, কিন্তু আসলে এটি কতটা বাস্তবসম্মত কথা, মানে আপনার যুক্তি বা আপনার পর্যালোচনা জানতে চাই। ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উক্তিটা গতকাল থেকে ব্যাপকভাবে আলোচিত, এবং আমার মনে হয় যে 1 লক্ষ রোহিঙ্গা যারা উপস্থিত ছিল তাদের ভেতরে এক ধরনের আনন্দ, এক ধরনের আশার আলো নিয়ে আসছে। গত 7 বছর, বিশেষ করে 2017 সালের যে গণহত্যা, এথনিক ক্লিনজিং, এক্সপালশনের পরে তারা বাংলাদেশে যারা পালিয়ে এসছেন, এবং সেই সংখ্যাটা আমরা পুরাতন এবং নতুন রোহিঙ্গা মিলে প্রায় 12 থেকে 13 লক্ষ, তারা আসলে একটা নিরাশার মধ্যে ছিল। এখন পর্যন্ত, অর্থাৎ গতকালকে ডক্টর ইউনূস যেভাবে কথাটা বলেছেন যে আগামী ঈদটা আপনারা আপনাদের মাতৃভূমিতে করবেন, মানে কথাটা কত সহজ মনে হয়েছে, যে মানে অনিবার্য বা অবধারিত হতে যাচ্ছে এরকম মনে হয়েছে। রাইট, যেটা এমনভাবে আসলে কোনো নেতা বা কোনো সাবেক প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী বা কেউই বলেননি। এবং ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি যার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আন্তর্জাতিক অঙ্গনে, উনি জাস্ট এটা লিপ সার্ভিস দিয়েছেন, এটি মনে হয় না বলার জন্য বলা, এবং সেটাই 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থী এবং জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে, এটা আসলে ভাবার কোনো কারণ নাই। বাট কোয়েশ্চেনটা হলো, আপনি যেটা বললেন যে বাস্তবতাটা কি, আই মিন ইজ ইট রিয়ালিস্টিক to send them back or repatriate them at least before the next Eid? আর প্রশ্ন আসছে যে ডাজ হি হ্যাভ এনি ম্যাজিক বক্স, মানে উনি আসলে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন, সেই প্রশ্নটা অবশ্যই সঙ্গত কারণে আসে। তো সেই জায়গায় আমি একটু যদি আলোকপাত করি, 2017 সালের নভেম্বরে বাংলাদেশ এবং মায়ানমার সরকারের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের জন্য, এবং বাস্তবতা হচ্ছে সেই চুক্তি আসলে ব্যর্থ হয়েছে। সেই কিছুই হয়নি, মানে একজন রোহিঙ্গাও প্রত্যাবাসন করা সম্ভব হয়নি। এবং তার মূল কারণ ছিল যে রোহিঙ্গাদের অনেকগুলো দাবি দেওয়া ছিল। মূল দাবি দেওয়ার মধ্যে যে তাদের যে সিকিউরিটি অ্যান্ড সেফটি, যে তারা ফিরে যাওয়ার পর তাদের যে হিউম্যান রাইটস এবং তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার তো কোনো গ্যারান্টি নেই। এবং মায়ানমার সরকার যাদের সাথে এই চুক্তিটা হয়েছে, তারা এই ধরনের কোনো গ্যারান্টি আসলে দিচ্ছেন না, দেননি। সেই চুক্তির কিছু অংশ আমি দেখেছি, সেটা ছিল না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাকে বলতে হবে, রোহিঙ্গা ভয়েস ওয়াজ নট ইভেন রিফ্লেক্টেড ইন দ্যাট এগ্রিমেন্ট। এখন এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু রোহিঙ্গাদের যে বিভিন্ন ধরনের কনসার্ন আছে, যারা মেইন ভিকটিম, তাদের কনসার্নগুলো যদি, মানে মূল কনসার্ন যেগুলো, সেগুলো যদি কিছুটা আমলে না নেওয়া হয় এবং একটা চুক্তি করে ফেলা হয়, এটা আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেয়ার ইজ নো লাইট, মানে এটা কোনো সমস্যার সমাধান নিয়ে আসে না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, উনি কেন বলেছেন, আমার বিশ্বাস যে একটা মেকানিজম হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছেন বা করা উচিত। সেই ক্ষেত্রে আমরা জানি যে ইতিমধ্যেই আরাকান আর্মি
রোহিঙ্গাদের যে মাতৃভূমি রাখাইন বা এটার পূর্ব নাম আরাকান, সেটার প্রায় অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ক্যাপিটাল এবং পোর্ট সিটিটা বাদ দিয়ে সম্ভবত। তো যার ফলে এখন এক ধরনের নেগোসিয়েশন, যদি একটা প্রশ্ন আসে যে আরাকান আর্মি কিন্তু একটা নন স্টেট অ্যাক্টর, মানে সরকার তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না সেই অর্থে, সরাসরি ডাইরেক্ট করতে পারে না, কিন্তু ব্যাক চ্যানেলে অথবা আপনার তৃতীয় পক্ষ যোগাযোগ স্থাপন করা হয়েছে। জি, আরাকান আর্মির সাথে তৃতীয় পক্ষর মাধ্যমে সেই যোগাযোগটা আমি মনে করি যে এটা করা উচিত এবং ওনারা আসলে করেছেন। এখন এটা থেকে কতটুকু আমি আসলে আজকে একজন রোহিঙ্গার সাথে এবং একজন হোস্ট কমিউনিটির সাথে আমি কথা বলেছি। রোহিঙ্গা যে সে খুবই শিক্ষিত, এখান থেকে কলেজ বা ইউনিভার্সিটিতে সে পড়েছে, তো তার বক্তব্য হচ্ছে যে আরাকান আর্মির সাথে যদি কোনো রকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া যায়, সেই ক্ষেত্রে খুব কংক্রিট একটা আপনার গ্যারান্টি লাগবে, যে সেই ক্ষেত্রে আমি মনে করি চীন, ডক্টর ইউনুস চীন যাবেন এবং চীনের একটা বড় ভূমিকা এখানে আছে। আরাকান আর্মির সাথেও চীনের একটা ভালো সম্পর্ক আছে। সেই ক্ষেত্রে যদি চীন আরাকান আর্মিকে কোনো রকমভাবে প্রভাবিত করতে পারে, এবং জাতিসংঘ বিশেষ করে এখন কিন্তু ওখানে কনফ্লিক্ট চলছে, তো দুইটা আমি অ্যাকচুয়ালি মেকানিজম এখানে দেখি। একটা হচ্ছে এই কনফ্লিক্ট চলাকালীন সময়ে জাতিসংঘেও যদি ওখানে কোনো ফোর্স ডিপ্লয় করতে পারে, পিস কিপিং ফোর্স, এবং রোহিঙ্গাদের জন্য একটা, আমি দীর্ঘদিন বলেছি যে একটা আপনার যেটাকে আমরা বলি যে একটা সেফ জোন, সেই সেফ জোনটা যদি ওখানে তৈরি করতে পারে, তাহলে রোহিঙ্গারা নির্ভয়ে ওখানে যাবে, না হলে তো রোহিঙ্গারা যেতে চাইবে না। আরেকটা হচ্ছে যে যদি আরাকান পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে আসে এবং আরাকান যদি একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আবির্ভূত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ যদি সেটাকে স্বীকৃতি দেয় এবং এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ যে রোহিঙ্গাদের প্রিকন্ডিশনই থাকবে ওদের নিরাপদ এবং ওদের সমস্ত রাইটস নিয়ে ওরা ব্যাক করতে পারবে, তো আমি মনে করি এই মেকানিজমগুলো হয়তো বা এখানে সারফেস আছে এগিয়ে যাচ্ছে, যার কারণে উনি ম্যাজিক বক্স না হলেও হি ইজ এ বিগ প্লেয়ার, উনি হয়তো সেই রকম ভাবে কাজ করছেন। আপনাকে ধন্যবাদ। মুন্সি ফয়েজ, আপনার কাছে জানতে চাই যে এই যে 1 লক্ষ শরণার্থীর সঙ্গে ইফতার করা, মানে এটিকে অনেকেই বলার চেষ্টা করছেন এটি অনেক দিক থেকে ঐতিহাসিক, এমন হয়তো হয়নি। মুসলিম বিশ্বে উনি প্রতি বছরই আসলে ইফতার কোথাও না কোথাও কোনো না কোনো দেশে করেন। এটিকে কি আসলে কোনো মাইল ফলক বলা যায়, নাকি এটি মানে একটা ইফতার করা অর্থে ইফতার করা বা সৌজন্যতা, আপনি কি মনে করেন? এটা একটা খারাপ জিনিস না, এটা একটা ভালো জিনিস, কিন্তু এটার গুরুত্ব কতটুকু বা এটা থেকে কী অ্যাচিভ করতে পারবো সেটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে। আমার এটা হচ্ছে যে এই যে উনি আসলেন গেলেন ওখানে, এখানে এই ধরনের সফরে অপটিক্স একটা বড় জিনিস। অপটিক্স মানে যে লোকজনকে দেখানো, জি, যাতে এই জিনিসটা গুরুত্ব পায়। হ্যাঁ, চুপে চুপে তলে তলে আমি কিছু করে গেলাম, তাতে তো লোকজন টের পায় না মানুষ। লোকজনকে টের পাওয়ানোর জন্য এটা একটা বিশাল আগে যখন জাতিসংঘের মহাসচিব এসেছেন তখন তো রাজনৈতিক সরকার থাকলে কিন্তু ওটি আরো অনেকভাবে টের পায়, এই বিলবোর্ড বলি অমুক বলি পুরো রাষ্ট্র জানে, এটি হয়তো সেভাবে হয়নি। এটা কিন্তু একটা একদিক থেকে বলা যায় যে অভিনব। এর আগে আমাদের এরকম বড় একটা ইফতার পার্টি যেখানে বিদেশি এত উঁচু লেভেলের গেস্টকে নিয়ে যাওয়া হয়েছে, সেরকম ঘটনা খুব বেশি নাই, আমার মনে হয় না একটাও আছে। তো সুতরাং সেই হিসাবে এটাকে একটা বিশেষ একটা আলাদা একটা স্থান দিতে হবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ইফতার পার্টির কারণে কিছু ঘটে যাবে সেটা মনে করারও কোনো কারণ নাই। কিন্তু কতগুলো জিনিস, যেমন এই কথাগুলো বলা হয়েছে, যেটা আমাদের বন্ধু জসিম আলাপ করছিলেন, যে উনি বলছেন নিশ্চয়ই কিছু একটা তার মাথায় আছে, কিন্তু কথাটা হলো যে বাস্তবতা, এই যে বাস্তবতা হচ্ছে যে ওখানে যুদ্ধ চলছে, গৃহযুদ্ধ, এবং সেখানে সেই যুদ্ধে কি একটা যারা এতদিন যাদের সাথে আমরা আলাপ আলোচনা করে আসছি তারা আস্তে আস্তে অবান্তর হয়ে পড়ছে। নতুন একটা গ্রুপের সাথে আমাকে আলাপ আলোচনা করতে হবে, এখন করছি। আমরা শুনতে পাচ্ছি, আমাদের সরকারি বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ইয়েদের সাথে কি বলে আরাকান আর্মির সাথেও যোগাযোগ এস্টাবলিশ করা হয়েছে। আমাদের তো বর্তমান সরকারের একজন ওনাকে কি বলা হচ্ছে না, উপদেষ্টা লেভেলের, কিন্তু রিফিউজি রিলেটেড মিয়ানমার এর জন্য ওনাকে একজন ডক্টর খলিল ওনাকে স্পেশাল অনভয় না অন্য একটা টাইটেল দেওয়া হয়েছে, স্পেশাল রিপ্রেজেন্টেটিভ, হাই রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, হাই রিপ্রেজেন্টেটিভ ইয়ে করা হয়েছে। তো উনি এই কাজগুলো করার কথা এবং করছেন, ওটা নিয়ে অনেক পাবলিসিটি হচ্ছে না, কিন্তু এই 2-3টা কমেন্ট বিভিন্ন সময় এসছে টেলিভিশনে, সেই থেকে আমরা বলছি যে যোগাযোগ করা হচ্ছে, নজর দেওয়া হয়েছে এই বিষয়ে, দেওয়া হচ্ছে, এবং এখানে এই ব্যাপার নিয়ে কথা বলা, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই যোগাযোগটা এখন স্থাপন করা হয়েছে, এটা খুব ভালো কাজ,
এবং এটা এই যোগাযোগের মাধ্যমে যত তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় ওদের সাথে এমন একটা বোঝানো যে এদেরকে ফেরত নিলে তোমাদেরই লাভ, সেই জিনিসটাও বোঝাতে হবে। কারণ একটা জিনিস হচ্ছে কি, এই যুদ্ধের গত 2-3 বছরে 21 সাল থেকে তো যুদ্ধ শুরু হলো বড় করে, তো তখন থেকে একটা জিনিস হয়েছে যে দুই পক্ষই আর কি বলে জান্টা এবং আরাকান আর্মি দুই পক্ষই চেয়েছিল এদেরকে পাশে পেতে। সত্যিকারভাবে কেউই পায়নি, তবু আরাকান কি বলে জুনটা কিন্তু কিছু নিয়ে গেছে, তাদেরকে দিয়ে এদের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে। আরসা কিছু লোককে নিয়ে কি বলে যে আরাকান আর্মি কিছু লোককে নিয়ে গেছিল 100-3 বা এরকম রোহিঙ্গা, তারা কিন্তু ট্রেনিং নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে চলে এসছে। তো এটা একটা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে। তার ফলে আরাকান আর্মি আগেই আরাকানরাও কিন্তু এদের খুব ভালো চোখে দেখতো না, এখন কিন্তু সেই জিনিসটা আরেকটু তিক্ত হয়েছে। সুতরাং আমাদেরকে একটু বেশি কাঠখড় পোড়াতে হবে অবস্থার পরিবর্তন করতে হলে, এবং সেটা খুব সিরিয়াসলি করতে হবে। সেটা করলে কিন্তু তাই বলে এই 1 বছরের মধ্যে একটা জিনিস আমাদের খুব বুঝতে হবে, জিনিসটা যদিও বললে ভালো শোনায় না, কিন্তু অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার বটেই, তার তো সেই 1 বছরও তো তিনি একটা থাকছেন না, সেই হিসেবে যদি লিমিটেশন নির্বাচন আছে, হয়। আমরা জানি না যে কতদিন। তো তার সাথে চুক্তি করবে যখন কেউ, তখন সেইটা তাদের মাথায় তো থাকবে। সুতরাং আমার মনে হয় যে একটা যদিও একটা কি বলা যায় একটা রোড ম্যাপ বা কিছু একটা তৈরি করা, একটা ভিশনারি কোনো একটা ইয়ে দেওয়া, সেটা হতে পারে, কিন্তু সত্যি এটা এই নিয়ে খুব বেশি যে আগানো যাবে সেটা ব্যাপারে আমার একটু ইয়ে আছে, সেরকম বিশ্বাস করতে আমার সংকোচ দ্বিধা হচ্ছে। তো সেই জন্য আমি মনে করি যে চেষ্টাগুলো কোনো অবস্থাতেই আমাদের চেষ্টাগুলো ছাড়া যাবে না, যেখানে যে সুযোগ আসবে সেই সুযোগটা নেওয়া। এবং যেহেতু গুটেরেস এসেছেন, সুতরাং সেটাকে সামনে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা একটা ভিশনারি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এবং সেটার উপরে যদি বিশেষ করে যে গুটেরেস কিন্তু প্রথম থেকেই 17 সাল থেকেই বা তার মানে উনি যখন থেকে আছেন তখন থেকে কিন্তু উনি এই ব্যাপারে সবচেয়ে যারা ইতিবাচক আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বিষয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যাপারে তিনি তার মধ্যে অন্যতম। সুতরাং তার গুডউইলের এই বিষয়ে তার যে ইতিবাচক চিন্তা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, উনি সবসময় তাই চেয়েছেন। কিন্তু এখন নিজে এসে ওখানে ওদের সাথে দেখা করতে পেরে কতগুলো তাদের সম্বন্ধে জেনে গেলেন, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তারা কি সত্যি যেতে চায় কিনা। যে তার প্রথম কথাই ওখান থেকে ফিরে এসে প্রথম কথাই হলো যে এরা দেশে ফিরে যেতে চায়। এই জিনিসটা তো ইম্পর্টেন্ট, তাই না? তো সেইটার উপর ভিত্তি করে কিছু করা যেতে পারে কিনা। কিন্তু এখানে বুঝতে হবে যে জাতিসংঘ এবং গুটেরেসের ক্ষমতা অত্যন্ত সীমিত, সেই বাস্তবতাটা বুঝে নিতে হবে। উনি বললে হবে না তো, কিন্তু উনি ইচ্ছা করলে বিভিন্ন লোককে প্রভাবিত করতে পারবেন। সেখানে বেশি প্রভাবিত করা প্রয়োজন কাদের? যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 জন যে ইয়ে আছে কি বলে স্থায়ী সদস্য আছে, তার মধ্যে বিশেষ করে চীন এবং রাশিয়া যারা এর আগে ভিটো দিয়েছে, তাদেরকে সাথে পাওয়াটা কঠিন হবে। তো তাদেরকে দলে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সেটা করতে পারলে কাজ সহজ হয়ে যায়, তখন কিন্তু অনেক কিছু করা যায়। যে তখন এই যেটার কথা বলছিল জসিম, যে ওখানে জাতিসংঘের একটা ফোর্স ওখানে যাওয়া, পিস কিপিং ফোর্স, সেটা তো সম্ভব হলে তো আগেই করতো, কেউ তো সেটা সম্ভব হচ্ছে না। সেই 17 সালেই তখনকার যে আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি গিয়েছিলেন, সরকার প্রধান ছিলেন, তিনি জাতিসংঘে যে 5 দফা দিয়েছিলেন তার মধ্যে সেফ জোনের কথা ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, কিন্তু সেই দিকে তো আগাতে পারে নাই কেউ, তাই না? তারপরে যে চুক্তিগুলো আছে সেখানে সেফ জোনের কথা নেই, যদিও ইন্টারিম মানে হোল্ডিং ক্যাম্পের কথাটা তো ইত্যাদি আছে, যেটা পরেও আমরা সেটার সম্বন্ধে শুনেছি। কিন্তু এখানে যেগুলো করতে পারতো সত্যি যদি ওই পক্ষে যাদের সাথে আমরা এতদিন চুক্তি ইয়ে করে আসছি, তাদের যদি সদিচ্ছা থাকতো, তাহলে তারা ওখানে যে এখনো কেউ বিভিন্ন মতে 1.5 লাখ থেকে 5 লাখের মতন এখনো ওখানে ইন্টারনালি ডিসপ্লেসড রোহিঙ্গারা আছে বিভিন্ন ক্যাম্পে, তাদেরকে যদি আরাকানে বিভিন্ন জায়গায় যেখানে তাদের আগের বসতি ছিল সেই সব জায়গায় যদি ইয়ে করতে আবার কি বলে ওখানে আবার রিহ্যাবিলিটেট করতে পারতো, তাহলে যাওয়ার জন্য ব্যাপারটা সহজ হতে পারত। সেই চেষ্টা তো আমরা দেখি না। তারপরে যে এই যে এখন চুক্তি যার সাথেই হোক, চীনের মধ্যস্থতা যদি চুক্তি আবারও হয়, একবার হয়েছিল, আবারও যদি হয়, তো সেই চুক্তির উপরে ভরসা করে তো খালি রোহিঙ্গারা যাবে না। রোহিঙ্গারা ওখানে যেসব তাদেরকে গ্যারান্টিজ দেওয়া হবে, যদি হয় নিশ্চয়ই দিতে হবে, নাহলে তো তারা যাবে না। সেই গ্যারান্টিজগুলো যে মেনটেন করা হবে, সেইটার গ্যারান্টি কোথায়? সেইটার গ্যারান্টির জন্য ওই চীন বাদেও আরও দেশ লাগবে যারা
একটা হয়তো টাস্ক ফোর্স হিসেবে ওখানে জি। একসাথে কাজ করবে এবং একটা ওভারসাইট নিশ্চিত করবে, আমরা একটু সেটা করতে হবে। বিরতি থেকে ফিরে আমরা আচ্ছা, জি, আলোচনায় আসছি। জি। আমরা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে আলোচনা আমরা করছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বক্তব্যটি নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে যে আগামী রোজার ঈদে রোহিঙ্গারা ঈদ করতে পারবেন, এরকম একটি কথা তিনি বলেছেন। এটি নিয়ে আসলে আলোচকরা কিছু দ্বিধাও আছে, আবার আশান্বিত আমরা হচ্ছি। কিন্তু এর ভেতরে কোনো ম্যাজিক আসলে আছে কিনা, বা আপনাদের কাছে কি তথ্য আছে আলাদা? মানে এটি তো একেবারে সাধারণ কোনো কথা আসলে নয়। প্রথম কথা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুটা এত বেশি এখন নেতিবাচকভাবে দেখা হয় জি, যে এটা এমনিতেই তো একটা বড় সমস্যা, তার উপর এটা নিয়ে এই ক্রমাগত যে নেগেটিভিটিটার চর্চা হচ্ছে দেশে দেশের বাইরে, তাতে করে সমস্যাটা যতটা ভারী তার চেয়ে অনেক বেশি ভারী মনে হচ্ছে। কোনো না কোনো জায়গায় তো একটা আশার বার্তা থাকতে হবে, একটা হোপ থাকতে হবে। আগামী ঈদে ওনারা যেতে পারবেন কি পারবে না সেটা সময় বলে দেবে। আর এটা আসলে পুরোটা বাংলাদেশের উপর নির্ভর করে না, অনেকটা নির্ভর করে মায়ানমারের পরিস্থিতি আসলে কী দাঁড়াবে। মায়ানমারের পরিস্থিতি যদি স্বাভাবিক হতে শুরু করে বা স্বাভাবিক হয়, বা মায়ানমারে এখন যারা অ্যাক্টর আছে তাদের মধ্যে যদি মনোভাবের কোনো পরিবর্তন আসে, দৃষ্টিভঙ্গির যদি কোনো পরিবর্তন আসে, পাশাপাশি যদি বাংলাদেশের কূটনৈতিক যে চেষ্টা সেটাও যোগ হয়, আবার যে আপনি যদি দেখেন যে এই মুহূর্তে পরাশক্তিগুলোরও কিন্তু চিন্তাভাবনার মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। গ্লোবাল পলিটিক্সেরই ডায়নামিক্সটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে। তো এই সবগুলো ফ্যাক্টর যদি একসাথে পক্ষে আসে তাহলে এটা সম্ভব হতেও পারে, কিন্তু এখনই এ বিষয়ে আসলে চূড়ান্ত কোনো মন্তব্য করা কঠিন। কিন্তু আশাটা তো জাগিয়ে রাখতে হবে, বা আশাটা তো ধরে রাখতে হবে। আশাটা ধরে রেখে বা একটা কাঙ্ক্ষিত লক্ষ্য সামনে রেখে তো কাজটা করতে হবে। কোনো আপনার যদি মানে ডেড এন্ডে যদি কেউ কাজ করে, যে একেবারে যার কোথাও যার শেষ নাই বা কখন কোথায় এটা শেষ হবে, এরকম একটা পরিস্থিতিতে আসলে কাজ করা কঠিন। মানুষ তো একটা লক্ষ্যকে সামনে রেখে কাজ করে। সেই লক্ষ্যটার কথাই হয়তো উনি বলেছেন, আগামী ঈদের কথা বলেছেন, যে এই লক্ষ্যটা রেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। তারপরে কাজে সাফল্য আসবে কি আসবে না এটা তো পুরোপুরি বাংলাদেশের সরকারের উপর নির্ভর করে না, কারণ এটার সাথে জড়িত মায়ানমারের অভ্যন্তরীণ সিচুয়েশন, এটার সাথে জড়িত এই অঞ্চলের আঞ্চলিক রাজনীতি, পাশাপাশি বৈশ্বিক রাজনীতি। একটা জিনিস শুধু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এইটাই বলা যায় যে বাংলাদেশ সরকার এই বিষয়ে যতটুকু কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাওয়া দরকার তার চেয়ে অনেক বেশি চালাচ্ছে। এবং আপনি হয়তো জেনেছেন যে যে আন্তর্জাতিক সম্মেলনটা হবে রোহিঙ্গা বিষয়ক, শুধু রোহিঙ্গা নিয়ে, আজকে এই ক্রাইসিসটা প্রায় 8 বছর হয়ে গেছে। প্রথম দিকে এটা নিয়ে খুব আলোচনা হলেও কিন্তু এখন আর এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আমরা দেখেছি গত বছর যে জাতিসংঘের যে সম্মেলনটা হলো, শীর্ষ সম্মেলন, সেখানেও কিন্তু একটা বিশেষ সেশন হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, কিন্তু সেটাই যথেষ্ট না। শুধুমাত্র রোহিঙ্গা ইস্যুতে একটা গ্লোবাল কনফারেন্সের আয়োজন চলছে, যেখানে যারা যারা স্টেক হোল্ডার আছেন সবাই থাকবেন, পাশাপাশি বিশ্বের যারা বড় বড় দেশগুলো আছে তারাও থাকবেন। আর এখানে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাথে যোগ হচ্ছে মালয়েশিয়া এবং ফিনল্যান্ডের মতো দেশগুলো। তা আমরা আশা তো করতে পারি যে এই দেশগুলো যখন বাংলাদেশের সাথে যোগ হবে তখন একটা মায়ানমারের উপরেই আসলে একটা আন্তর্জাতিক চাপ তৈরি হবে, যে চাপের ফলে মায়ানমারের পরিস্থিতিটা যদি একটু স্বাভাবিক হতে শুরু করে তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন শেষ করা না গেলে অন্তত শুরুটা তো করা যাবে। ধন্যবাদ, চমৎকার বলেছেন। অধ্যাপক জসিম, আপনার কাছে জানতে চাই যে আপনি একটি বিষয় তখন বলছিলেন যে রোহিঙ্গারা আসলে কি চায়। রোহিঙ্গারা যেমন আগে কিন্তু ফেরার ব্যাপারে তাদের কোনো ইচ্ছা ছিল না, এখন যেহেতু বিদেশি সাহায্য কমছে, তাদের খাদ্য কেনার ক্ষেত্রে এক ধরনের কার্টেইল করা হচ্ছে, অর্ধেকে নামানো হয়েছে, এই অনেকগুলো কারণে কি আসলে তারা যেতে চাচ্ছে? তাদের যেতে চাওয়ার সঙ্গে আসলে এই সমস্যার সমাধানের কোনো সমীকরণ আছে কিনা? আসলে আমি 2012 সাল থেকে রোহিঙ্গা বিষয়ক গবেষণা করে আসছি। আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবারই রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে আপনার ফোকাস গ্রুপ ডিসকাশন বা কেস স্টাডিজ তাদের সাথে আলাপ করার। আপনার বৃদ্ধ থেকে শুরু করে যুবক যাদের সাথে আমি কথা বলেছি, একটা বিষয় পরিষ্কারভাবে আসছে, সেটা হচ্ছে যে তারা আসলে তাদের নিজের দেশে ফিরে যেতে চায়। এই যে এখানে যেভাবেই তারা আছে, আমরা জানি আপনারা যদি ক্যাম্পে গিয়ে থাকেন, এটা ঠিক আসলে একটু মানবেতর জীবনযাপনই বলা চলে।
তো এবং তাদের নিজের ভিটাতে তারা ফিরে যেতে চায়, এটাই খুব স্বাভাবিক। আমার খেয়াল আছে 2017 বা 18 দিকে 70 ঊর্ধ্ব একজন বৃদ্ধকে আমি যখন ইন্টারভিউ করেছিলাম, উনি আমাকে বলেছিল যে আমার একটা স্বপ্ন যে আমি আমার নিজের দেশে আমার সেই ভিটে মাটিতে গিয়ে আমার মৃত্যু হোক, আর আমার স্বপ্ন যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সন্তানরা তাদের যেন নিজের ভূমিতেই তারা ফিরে যেতে পারে এবং আত্মসম্মান নিয়ে তাদের সকল নাগরিক অধিকার নিয়ে তারা বাঁচতে পারে। তো রোহিঙ্গারা আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি তারা আমার যে গবেষণার যে আউটফল, তারা অবশ্যই ফিরে যেতে চায়। তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে রোহিঙ্গারা কি চায়। এখানে আমি একটা জিনিস যেটা উপলব্ধি করেছি, আমার একটা গবেষণা ছিল রোহিঙ্গা ভয়েস, এবং যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এগ্রিমেন্টটা 2017-এ হয়েছে, সেই আমি একটু গবেষণা করেছিলাম যে whether the voice of the Rohingya reflected, their concerns are reflected in the agreement. তো সেই জায়গাটায় দেখা গেছে আসলে অনেকাংশেই সেটা রিফ্লেকশন ছিল না। এখন কেন ছিল না সেই প্রশ্নটা তাহলে আসছে। রোহিঙ্গাদের যে একটা ইউনাইটেড ভয়েস কি আদৌ আছে, সেটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। তারা যখন বিভিন্নভাবে বিভক্ত থাকে, যেমন আরসা একটা গ্রুপ আছে, যদিও সেটা কিছুটা মিলিটেন্ট গ্রুপের মতো, এদেরকে বলা হয় ওরা জান্তা গ্রুপের, অর্থাৎ আপনার বার্মিজ আর্মির সাথে তারা আছে। আরএসওকে মনে করা হয় যে তারা ম্যাক্সিমাম রোহিঙ্গাদেরকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু একটা পলিটিক্যাল বা একটা ম্যাক্সিমাম রোহিঙ্গারই একটা ধরেন ভয়েস বা তাদের যে চাওয়া পাওয়াগুলো, তাদের লেজিটিমেট যে চাওয়া পাওয়াগুলো, অবাস্তব চাওয়া পাওয়া না, সেগুলোকে রিপ্রেজেন্ট করছে এইরকম একটা লিডারশিপ। যেমন ডক্টর মহিবুল্লাহর কথা কখনো কখনো আসছে, এখন সম্ভবত ডক্টর জুবায়ের নামও আমরা শুনি। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে সরকারের পক্ষ থেকেও যে তাদের ফিরে যাওয়ার জন্য, রিপ্যাট্রিয়েশনের জন্য এই ভয়েসটাকে ইস্টাবলিশ করা, যে একটা ইউনাইটেড ভয়েস তাদের থাকবে। তারা যদি খুব ডিভাইডেড থাকে তাহলে তারা আসলে কি চাচ্ছে সেই জায়গাগুলো মানে পরিষ্কার হবে না। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনূসের এই যে প্রচেষ্টা এবং ওনার যে বলাটা, এটা কিন্তু একটা বড় একটা আশার আলো জাগিয়েছে। এবং আমাদের অ্যাম্বাসেডর সাহেব বলেছিলেন যে এখানে আসলে ইন্টারন্যাশনাল যে অ্যাক্টরস বা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের তাদের যে ভূমিকাটা একটা সেফ জোনের ক্ষেত্রে, ওখানে যদি আমরা সেফ জোনের কথা চিন্তা করি, জাতিসংঘ মহাসচিব এখানে আসছেন, উনি তাদের সাথে ইফতারে জয়েন করেছেন, সহানুভূতি দেখিয়েছেন। তো পৃথিবীর বিভিন্ন জায়গায় তো সেফ জোন হয়েছে, পিস কিপিং অপারেশন হয়েছে। এখন 5টা দেশের ভিতরে যদি আমাদের প্রফেসর ইউনূসের সাথে শি জিনপিংয়ের যে আলোচনা হবে বা চাইনিজ সাইড যদি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে নেয়, যেহেতু আমরা জানি যে যদিও চায়না ইজ ভেরি ক্লিয়ার যে তারা দুই পক্ষেই খেলে, তাদের সাথে বার্মিজদের সম্পর্ক আছে, তারা আবার এদিক দিয়ে আরাকান আর্মির সাথেও সম্পর্ক আছে। বাট যদি ব্যাপারটা এমন অবস্থায় যায়, যেটা ভাই একটু আগে বলছিলেন যে যদি একটা সমাধান ওখানে হয়, সেই সমাধানটা আসলে আরাকান আর্মি ম্যাক্সিমাম জায়গা এখন দখল করে নিয়েছে। সমাধানটা আমরা দেখি হয়তো আরাকানটা পুরোটাই দখল করে নিতে পারে। সেই জায়গাটায় চায়না যদি আরাকান আর্মির সাথে তাদের যে সখ্যতা, যে সম্পর্ক আছে, এবং যদি চায়না রাশিয়াকে ম্যানেজ করতে পারে, একটা পিস কিপিং ফোর্স বা সেফ জোন, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভেতরে নেগোসিয়েট, আমাদের ফরেন মিনিস্ট্রি সেই জাতীয় প্রস্তাব, সেই ধরনের মানে এখন ওই যে একটা নন স্টেট অ্যাক্টর, তো এগুলো ব্যাক চ্যানেলে সেই আলোচনা। তবে আগে যেটি হয়েছিল যে সেই আলোচনাটা এত জোরালো ছিল না, রাইট। এদিক থেকে মানে এটি আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রস্তাব এবং তার যে স্ট্যাচার, তার যে একটা হাই প্রোফাইল, সেই আলোচনাটা হতে পারে, ওনার যে ইনফ্লুয়েন্সটা আছে সেটা করা যেতে পারে। তো রোহিঙ্গারা কি চায়। তবে আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, আমি যখন ওদেরকে প্রশ্ন করেছিলাম যে মানে বৃহৎ শক্তি আমেরিকা, চায়না, ইন্ডিয়া, মানে কাদের মিডিয়েশনে এই প্রবলেমটা সলভ হতে পারে, আপনারা আস্থা রাখতে পারেন, তখন কিন্তু চায়নার কথা ওভাবে আসে নাই। কারণ তারা মনে করে যে চায়নাই তো আসলে এই সংকটের পেছনে রয়েছে আর কি, এটা তাদের বিশ্বাস করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু এটাও রিয়ালাইজ করে যে আমরা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে ক্যারট অ্যান্ড স্টিক এই দুইটা টার্ম ইউজ করি। তো চায়নার যেহেতু সেই ক্যারট অ্যান্ড স্টিকটা আছে,
আপনার বার্মিজদের ক্ষেত্রেও আরাকানির ক্ষেত্রেও তো চায়না হয়তো সেই রোলটা প্লে করতে পারে, যার ফলে আমি মনে করি যে আপনার রোহিঙ্গাদের ভয়েসটা যেমন দরকার, তাদের একটা ইউনাইটেড লিডারশিপ দরকার, যে তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, এবং তারাই বিভিন্ন রকম আপনার যে ডায়ালগগুলো হয় সেখানে তাদের রিপ্রেজেন্টেশন উইথ দ্য পারমিশন অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট করতে পারবেন, সরাসরি বোঝা যাবে যে আসলে তাদের চাওয়া পাওয়াগুলো কী। ধন্যবাদ। মুন্সি ফয়েজ, আপনার কাছে জানতে চাই যে কথাটি জাতিসংঘ মহাসচিব বলেছেন যে স্থিতিশীল হলে তারা যেতে পারবেন। আমরা যত মেকানিজমের কথা আসলে বলছি, যদি আরাকানের পরিস্থিতি বা মিয়ানমারের পরিস্থিতি স্থিতিশীল না হয় তাহলে এই সব কিছুই ভেস্তে যাবে কিনা, সেখানে যদি একও হয়ে যায় বাংলাদেশে যেই রোহিঙ্গারা আসলে আছে। কূটনীতিতে শেষ কথা বলে কিছু নাই। জি, আমরা যদি একটা জিনিস চাই এবং বারবার ব্যর্থ হই, তারপরেও আবার সেটা চেষ্টা চালিয়ে যেতে হবে। একেবারে যদি আমরা বলি যে না হবে না, তাহলে আমাদেরকে হাল ছেড়ে দিতে হবে, তাহলে তো আমার ওই চেষ্টাই তখন আর করার কোনো কারণ থাকবে না। যতক্ষণ পর্যন্ত আমি মনে করি যে আমার এটা সম্ভাবনা আছে, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো সুতরাং সেইখানে এই যে কথাগুলো বললেন, আমি মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা। জসিম যে কথাটা বললেন যে ভয়েস অফ দি রোহিঙ্গাস, যে আমরা অনেক কিছু চেষ্টা করছি, আমরা হয়তো তারা কি চায় সেটা তাদের কাছ থেকে বের করে নিয়ে আসছি, কিন্তু তাদেরকে তো দেখা যাচ্ছে না। তারা যে কথাগুলো বলছে এটা তো দেখতে হবে। আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা এতদিন ওইভাবে করা হয় নাই, কিন্তু সেটার জন্য আমাদের একটা চেষ্টা করতে হবে। এটা একটা জিনিস। আরেকটা হলো যে এই যে সেফ জোন বলি বা ইত্যাদি যাই কিছু বলি, সেটার জন্য আন্তর্জাতিক একটা কনসেনসাসের দরকার হবে। কিন্তু এই যে যেটা হলো আজকে যে কথাটা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা কিন্তু কি পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা আমরা একটু বিশ্লেষণ করি। যদি যে আজকে আমরা ইফতার খাচ্ছি, জাতিসংঘের মহাসচিব তিনি এখানে আমাদের সাথে আপনাদের সাথে ইফতার করছেন, হয়তো আগের এইভাবে কথাটা বলেছেন, কিন্তু সেটাকে আমরা যখন আমরা আরো বেশি আশান্বিত হওয়ার চেষ্টা করছি যে হয়তো আগামী বছর সবকিছু ঠিক থাকলে আগামী বছর আমরা ওখানে ঈদ করতে পারবো। সেটা ওই যেটা বললেন আজাদ সাহেব, যে একটা জিনিসটা যাতে নৈরাশ্যের দিকে চলে না যায়, আশাটা যাতে জাগিয়ে রাখা যায়, এই বিষয়টা। যেমন আমরা সবাই আলোচনা করছিলাম নিজেদের মধ্যে যে 17তে শুরু হয়েছে, তারপরে 2-3 বছর হয়তো বেশ জোরদার ছিল বিষয়টি, সবাই আলাপ করছিল, তো আস্তে আস্তে সেটার প্রতি এটা কমে গেছে। তো এই জিনিস থেকে আমাদেরকে করতে হবে যে না, বিষয়টা যাতে কোনোভাবেই যেন ম্রিয়মান না হয়ে যায়, দেবে না যায়, এটা যাতে সামনে থাকে সেই জিনিসটা। আর এখন যেহেতু গুটেরেস এসেছেন, সুতরাং ওইটার উপরে জোর দিতে পারছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যে বড় একটা সম্মেলন যাতে হয়, যেটা আজাদ সাহেব বলছিলেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি সেরকম সবাই যদি পার্টিসিপেট করে, সেখানে সবার কথাগুলো, মনের কথাগুলো বের হয়ে আসবে, কিছু তো বের হয়ে আসবে। সেখানে কিন্তু একটা সুযোগ থাকে নতুন করে আবার শুরু করবার নেগোসিয়েশনগুলো। এখন এতদিন কিন্তু আর কারোর সাথে নেগোসিয়েশন সেরকম হয়নি। একমাত্র হয়েছে কি, যারা টাকা পয়সা দিচ্ছে আমাদের এখানে এদের খাওয়া পড়ার জন্য, তাদের সাথে আমরা নেগোসিয়েট করছি। প্রতি বছর একটা মিটিং হচ্ছে যেখানে ঠিক হচ্ছে কে কত দিবে ইত্যাদি। এইটা ছাড়া আর যে চীন এবং একেবারে কাছের ঘনিষ্ঠ যারা প্রতিবেশী, তাদের ছাড়া আর কারোর সাথে এটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ কোনো রকমের নেগোসিয়েশন কারোই ছিল না। এখন সেটাকে আমরা যদি আবার জিয়ে তুলতে পারি, সেটা একটা ভালো কাজ হবে, যে সবার দৃষ্টি এখানে আসবে। তো সেটা করতে পারলে আমাদের কাজটা কিছুটা হলেও সহজ হবে। যদি যেটা আমরা বারবার যেখানে ফেরত যাচ্ছি, সেটা হলো যে ওখানে অন দি গ্রাউন্ড যে ফিজিক্যাল কন্ডিশনস, অ্যাকচুয়াল কন্ডিশনস কি, ওখানে যুদ্ধ কি অবস্থা হচ্ছে, এই যুদ্ধের ব্যাপারে বিভিন্ন রকমের আমাদের কনফিউশন আছে অনেক লোকের জন্য মধ্যে। অনেকে বলার চেষ্টা করছে না, এই বাকিটা দখল করে ফেললে এটা স্বাধীন আরাকান রাষ্ট্র হয়ে যাবে। সত্যি কি তাই হবে? তারা কি চায় স্বাধীন আরাকান রাষ্ট্র? এখন পর্যন্ত কিন্তু আমি একবারও শুনি নাই যে তারা বলেছে আরাকানরা যে তারা একটা স্বাধীন আরাকান রাষ্ট্র চায়। ওখানে যে কটা এই কি বলে সশস্ত্র গোষ্ঠী আছে যারা যুদ্ধ করছে জান্টার সাথে, তারা কেউই কিন্তু স্বাধীনতা চাচ্ছে না। তারা সবাই স্বায়ত্তশাসন চায়, এবং 48-এর যে কনস্টিটিউশন ছিল, সেই কনস্টিটিউশনে যে ধরনের একটা ফেডারেল চিন্তা করা হয়েছিল, সেইটা ফেরত যেতে চায়। পরবর্তীতে 82-তে যে কনস্টিটিউশনটা চেঞ্জ করে দিয়ে, সেখান থেকে তারা আবার অরিজিনাল কনস্টিটিউশন ফেরত যায়। এইটা হলো তাদের কথা। কিন্তু যেহেতু একটা যুদ্ধ করে এই সলিউশনটা আসতেছে, তাইলে তার ফলে রেজাল্টটা কী হবে এটা কিছুটা আনক্লিয়ার। মানে ওইটা হইলে তারপরে আবার সেই ফেডারেশনটা কীভাবে গঠিত হবে, সেটাও তো একটা ব্যাপার। নাকি সত্যি ভেঙে চুরে যাবে, ভেঙে চুরে গেলে আরাকান আলাদা একটা রাষ্ট্র হবে, যে এই রাষ্ট্রের একমাত্র প্রতিবেশী রাষ্ট্র হবে
মিয়ানমার আর বাংলাদেশ, তাই না, আর বঙ্গোপসাগর। তো সুতরাং তখন বাংলাদেশের গুরুত্ব কিন্তু অনেক বেড়ে যাবে। বাংলাদেশ যদি এখন থেকেই তাদেরকে সেই নিশ্চয়তাটা দিতে পারে যে তোমরা যদি এইখানেকার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নাও, আমরা কিন্তু তোমাদের সাথে থাকবো, তোমাদের সব রকমের সহায়তা করব, এই ধরনের দিয়ে যে তোমরা এদেরকে ফেরত নিয়ে যাও। এখানে আরেকটি জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে ধরলাম যে না, এই যে এখন যেটা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আবার সব উল্টোপাল্টো হয়ে গেল, আবার জুনটা ফেরত আসলো। কিন্তু জুনটা ফেরত আসলেও এই যে এলাকাটা আরাকান, রাখাইন রাজ্যটা, এই রাজ্যের তো সবকিছু চালাবে কারা? ওইখান থেকে নেপিডো থেকে লোকজন এসে তো এখানে চালাবে না, এখানে তো চালাবে তো এখানকার লোকজনই। শেষ পর্যন্ত রাখাইনরাই ঠিক করবে যে এখানে রোহিঙ্গারা যদি ফেরত আসে তারা কিরকম থাকবে। তো সুতরাং আরাকানদের সাথে আমাদের যোগাযোগ রাখাটা খুব জরুরি, যেটা আমাদের এই চিন্তাটা, আমাদের এই ধরনের একটা আছে, প্যারাডক্স আছে, যেমন ভারতের সাথে আমাদের সম্পর্কে আমরা কেন্দ্রের সাথে সম্পর্ক করব না প্রদেশের সাথে সম্পর্ক করব, কিন্তু আসলে দুটোর সাথেই আমাদের সম্পর্ক করতে হবে। সম্পর্কের ধরন এক না, কিন্তু গুরুত্ব খুব কম না। আমি একটু এই জায়গায় একটু অ্যাড করবো, সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের যেমন ব্যাক চ্যানেলে বা কৌশলগতভাবে বা তৃতীয় পক্ষের মাধ্যমে আপনার আরাকানদের সাথে বা এই নন স্টেট অ্যাক্টরের সাথে সম্পর্কটা রাখা দরকার। আমরা ইভেনচুয়ালি জানি না এটা কি একটা স্বাধীন রাষ্ট্রই হতে যাচ্ছে না স্বায়ত্তশাসিত, যেহেতু একটা যুদ্ধের মধ্যে দিয়েই এটার ইভেনচুয়াল আউটকাম। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে রোহিঙ্গাদের সাথেও আরাকানিজদের যে যোগাযোগ, সেই জায়গাটাও কিন্তু একটু দেখার বিষয়, যে সেই জায়গাটাও কিন্তু আলটিমেটলি আমরা তো গিয়ে আর ওখানে থাকবো না, থাকবে কিন্তু ওরাই। করি এখানে, সেখানে কিন্তু একটা সিচুয়েশন আগের তুলনায় একটু কঠিন হয়ে গেছে। এই যে যুদ্ধের সময় রোহিঙ্গারা আরাকানিজদের সাথে খুব ভালো ব্যবহার করে। রোহিঙ্গাদের একটা গ্রুপ, সেটা হচ্ছে আরসা, হ্যাঁ, যেটা রোহিঙ্গাদেরই আরএসওর লোকজনই ওদের সাথে ট্রেনিং নিয়েছে, যে তারপর ওদের অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসছে। রাইট, আরএসও নট আরসা না, আরসা তো বার্মিজদের সাথে, ওদের সাথে আছে আরএসও। এখন এখানে এই সে কারণে আমি বললাম যে তাদের ভিতরে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাও কিন্তু, যেমন আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে অনলাইনে, ফিজিক্যালি না, অনলাইনে আপনার আরাকান আর্মির রিপ্রেজেন্টেটিভ জয়েন করেছিল। তো তারা একটা কথা বলেছিল যে রোহিঙ্গারা আমাদের ভাই, কোট অ্যান্ড আনকোট। ওখানে রোহিঙ্গা লিডাররাও ছিলেন অনলাইনে। তখন তারা বলেছিল আমাদের উপর যে যখন অত্যাচার নির্যাতন চলেছিল, তখন তো আসলে তোমরা ঠিক এইভাবে এগিয়ে আসো নাই, তখন তো এটা বলো নাই। তো এই পাস্ট বা বিভিন্ন রকম মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশ সরকারের সাথে, মানে সরকার জীবনটা একটা কৌশলগত অবস্থান নিতে হবে বা নন স্টেট অ্যাক্টরের সাথে। রোহিঙ্গারাও তাদের সাথে যে একটা যোগাযোগ, কারণ ইভেনচুয়ালি তারাই ফিরবে, আমার কাছে মনে হয়েছে সেটাও কিন্তু একটা বিষয় যেটা আমাদের আরেকটা জিনিস, সেটা হলো যে এই যে আমাদের মহাসচিব এবং ডক্টর ইউনূসের যে এই যে বলাটা, এটা কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে বটে, এটা ব্যাপকভাবে আমি মনে করি অ্যাটেনশন পেয়েছে। আমি কয়েকদিন আগে একটা ওয়েবিনার করেছিলাম, একজন অস্ট্রেলিয়ান প্রফেসর একটা লেকচার দিয়েছিলেন, ফরগটেন ক্রাইসিস, মানে অর্থাৎ উনি যেখানে বলতে চেয়েছেন রোহিঙ্গা ক্রাইসিসটা ইন্টারন্যাশনাল যে মেইন স্ট্রিম যে মিডিয়া, ওরা ভুলে গিয়েছে। রোহিঙ্গা নিয়ে তেমন একটা কথা, তেমন একটা আলোচনাটা নতুনভাবে আবার জোরদার, সেই আলোচনাটা ডেফিনেটলি নতুন করে আসবে। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট আরো একটি বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এখন প্রকাশ। আবারও ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আবুল কালাম আজাদ, আপনার কাছে আবার একটু জানতে চাই যে অনেকগুলো এই আশার মধ্যে যেমন আছে যে রাজনৈতিক সরকার সামনে আসবে, নির্বাচন আছে, কতদিন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন সেটি একটি প্রসঙ্গ। দ্বিতীয়ত হচ্ছে যে আগামীতে দুটি বৈঠক আসলে হবার কথা আছে। একটি তো চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার একটি বৈঠকে দেখা হবে, আবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা হবার কথা রয়েছে, সেখানেও একটি মিটিং হবার কথা রয়েছে। মানে এই ইস্যুগুলো কতটা জোরদার হবে বা এটি আসলে আলোচনার একেবারে প্রধান হিসেবে থাকবে কিনা আগামীতে? হচ্ছে যে চীনের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার চীনের রাষ্ট্রপতির সাথে যে বৈঠকটা, বাইলেটারাল মিটিংটা হবে, আমরা আশা করছি সেখানে অবশ্যই রোহিঙ্গা ইস্যুটা থাকবে, কারণ রোহিঙ্গা ইস্যুর সমাধান তো আসলে চীন ছাড়া কোনোভাবে সম্ভব না। এবং আপনার চীন যদি আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করে বা চীনের মত যদি পক্ষে থাকে, তাহলে জাতিসংঘ থেকেও
আসলে জাতিসংঘের মাধ্যমেও কিন্তু মায়ানমারের উপর চাপ সৃষ্টি করা যাবে। আজকে যদি আপনি দেখেন জাতিসংঘ মহাসচিবের সংবাদ সম্মেলনটা যদি আপনি খেয়াল করেন, এখানে একটা প্রশ্ন এসেছিল যে জাতিসংঘ কি মায়ানমারের উপর রোহিঙ্গা ইস্যুতে স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে কিনা বা করবে কিনা। আচ্ছা, জাতিসংঘ মহাসচিব কিন্তু বলেছেন যে স্যাংশন অবশ্যই একটা ইফেক্টিভ টুল হতে পারে, প্রোভাইডেড এটা সিকিউরিটি কাউন্সিল এগ্রি করে। আচ্ছা, এখন সিকিউরিটি কাউন্সিল এগ্রি করতে হলে তো আপনার চীন লাগবে, আর চীনের একটা ভ্যাটো পাওয়ার আছে, সেখানে রাশিয়ার একটা ভ্যাটো পাওয়ার আছে। এখন গ্লোবাল পলিটিক্সটা যে অবস্থা আছে, আমরা মনে করি যে চীন যদি ভ্যাটো না দেয় তাহলে হয়তো রাশিয়াও ভ্যাটো দেবে না। তাহলে আপনার জাতিসংঘের মাধ্যমেই মায়ানমারের উপর একটা চাপ সৃষ্টি করা যাবে। সেই চাপটা সৃষ্টি করার জন্য আমাদের চীনের সাথে কূটনীতিটা জোরদার করতে হবে বা চীনকে আস্থায় আনতে হবে যে রোহিঙ্গা সংকটটা যেন তারা সমাধানের একটা স্থায়ী একটা রাস্তা দেখায় বা সমাধানের পথটা তৈরি করে দেয়। তো অবশ্যই আপনার শি জিনপিংয়ের সাথে যে বৈঠকটা হবে সেখানে রোহিঙ্গা ইস্যুটা প্রাধান্য পাবে। প্লাস চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার, বাংলাদেশের আপনার বৃহত্তম কিনা এটা নিয়ে একটু অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব আছে, কারণ ভারতের সাথেও বাংলাদেশের বাণিজ্যটা এখন গত কয়েক বছর বিশেষ করে বাংলাদেশ সরকার যেভাবে ভারত তোষণ নীতিটাকে আসলে চালিয়ে গেছে, তাতে করে ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে, কিন্তু বাণিজ্যিক নির্ভরতাটাও বাংলাদেশের ভারতের উপর অনেক বেশি বেড়ে গিয়েছিল। যে কারণে ভারতকেই বৃহত্তর বাণিজ্যিক অংশীদার বলবো নাকি চীনকে বাণিজ্যিক বৃহত্তর অংশীদার বলবো, এটা নিয়ে অনেক বিশেষজ্ঞের মধ্যেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তবে বৃহত্তর হোক আর যাই হোক, চীন যে অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এ বিষয়ে তো আর কোনো সন্দেহ নেই। শুধু বাণিজ্যিক অংশীদার না, চীন আসলে বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন অংশীদার, কারণ চীনের অনেকগুলো প্রজেক্ট চীনের বাংলাদেশে বাস্তবায়ন করছে। সো সেখানে উন্নয়ন, আপনার বাণিজ্য এগুলো তো আসবে, পাশাপাশি রোহিঙ্গার বিষয়টাও আসবে। আর ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠকটা হবে, আমি মনে করি না সেখানে হয়তো রোহিঙ্গা ইস্যুটা আসতে পারে, কিন্তু সেখানে রোহিঙ্গার চেয়েও আসলে ভারতের সাথে আমাদের এত বেশি পেন্ডিং ইস্যুজ আছে যে সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে রোহিঙ্গা ইস্যুটা হয়তো বা ব্যাকসিটে চলে যেতে পারে। কিন্তু তারপরেও আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে এই বিষয়ে ভারতেরও সমর্থন জরুরি, কারণ রোহিঙ্গা মিয়ানমার বাংলাদেশের যেমন প্রতিবেশী, ভারতেরও প্রতিবেশী। ভারত যদি এ বিষয়ে আন্তরিক হয় তাহলে রোহিঙ্গা সমস্যা সমাধানে এক্ষেত্রেও একটা অন্যতম অগ্রগতি বলে আমরা সবাই বিশ্বাস করি, এবং আসলে এটাই বাস্তবতা। ধন্যবাদ। অধ্যাপক জসিম, আপনার কাছে জানতে চাইবো যে যদি সংকটের সমাধান না হয়, যেমন 8টি বছর পার হয়ে গেছে বা 7.5 বছর পার হয়েছে, আবার খাদ্য সহায়তার দিক থেকেও অর্থ সাহায্য আসলে কমছে, মানে এটি যদি বন্ধ হয়ে যায় পুরোপুরি, এখন তো সিচুয়েশন অনেক বেশি পরিবর্তন হচ্ছে ক্রমাগতভাবে, সেক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি রোহিঙ্গা সংকটটাকে আরও বেশি কত বাড়িয়ে দেবে বা কী হতে পারে? মানে আসলে বিষয়টা খুব জটিল, আমরা সবাই সেটা উপলব্ধি করতে পারছি। বাংলাদেশ ছোট্ট একটা দেশ এবং অর্থনৈতিকভাবে আমাদের অনেক সীমাবদ্ধতা একটা আছে। এত বড় গোষ্ঠীর যদি খাদ্য সংকট তৈরি হয়, রাইট। তো সেই ক্ষেত্রে আমরা যখন ক্যাম্পে যাই, খুবই ওখানে আসলে ফ্যামিলি প্ল্যানিংটা ওভাবে ইমপ্লিমেন্ট হয় না। তো আপনি যখন যাবেন আপনি দেখবেন যে প্রতি বছরই ব্যাপক সংখ্যক সন্তান মানে ওখানে নতুনভাবে জন্ম নিচ্ছে। তো সেই যখন সংখ্যাটা হয়, তো আগামী কয়েক বছরে বা 5 বছরে বর্তমান যে আমরা 12 লাখ বা 13 লাখ বলি, সেটাও আবার মানে সংখ্যাটা আরও কী পর্যায়ে গিয়ে দাঁড়াবে। তো যদি সেই মানে ধরেন আন্তর্জাতিক সাহায্য বা খাদ্য সহায়তা বন্ধ হয়ে যায়, এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটা বড় ধরনের বার্ডেন হবে। তো সেই সংকট বাংলাদেশ আসলে সেটা নিয়ে আমার মনে হয় যে এখন যে লোকগুলো আছে, আমরা তো মানবিকভাবে তাদেরকে আশ্রয় দিয়েছি, আমরা তো তাদেরকে আবার ঠেলে মানে যেটাকে ফোর্স রিপ্যাট্রিয়েশন আমরা বলি, সেটা তো আসলে আমরা করবো না বা করতে পারি না। তো সেই ক্ষেত্রে মানবিকভাবে তাদেরকে সহযোগিতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক অঙ্গনে আমাদের আপিলটা কন্টিনিউ রাখতে হবে। এবং এটার পাশাপাশি যে মেকানিজমগুলোর কথা ভাই বললেন, আমি মনে করি যে আরেকটা বিষয় আসছে, সেটা হলো যে ভেতরে যখন আমরা যাই, হোস্ট কমিউনিটি এবং রোহিঙ্গাদের সম্পর্কটা কি। আমি একটু আসতে চাই, মানে আপনি একটু যোগ করতে চান বোধহয়। জি জি। সংকট তৈরি হয় বলছেন, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে খাদ্য সংকট কিন্তু বিদ্যমান রয়েছে। আমরা বলতে পারি যে
খাদ্য সংকটটা হয়তো প্রকট হবে। আপনি যদি রোহিঙ্গা ক্যাম্পে যান, আপনি দেখেন এর মধ্যে কিন্তু অনেক রোহিঙ্গা শিশু অপুষ্টিতে ভুগছে, কারণ আমরা $12 মাসে একজন মানুষের জন্য আসলে কিছুই না। কোনোভাবেই যথেষ্ট হতে পারে না। ওটাই। তো খাদ্য সংকটটা অলরেডি চলমান আছে, সেটা আরো প্রকটতর হবে। এবং এটা প্রকট হলে তো এই সংকটগুলো অনেক দিকে ছড়িয়ে অবশ্যই পড়ার আশঙ্কা আরেকটা কথা উনি বলেছেন যে বার্ডেন হয়ে যাবে, বার্ডেনটাও কিন্তু অলরেডি আছে। যেটা আশঙ্কা মানে আরো বাড়বে। যেটা আশঙ্কা করা হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে যদি দুর্ভিক্ষটা ছড়িয়ে পড়ে, তাহলে তার আঁচ কিন্তু বাংলাদেশের গোটা চট্টগ্রাম অঞ্চলে পড়বে। বটেই। এবং শুধু তা না, সেখানে মাদক সহ আরো অনেক ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো কিন্তু প্রকটতর হবে। হওয়ার আশঙ্কা মাদক এবং সন্ত্রাসের যে সমস্যা, আমাদের একেবারে আমরা মানে শেষ ওটা আমাদের প্রান্তে। ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে শেষ বেলায়। আমি স্যারের কাছে একটু শুধু জানতে চাইবো যে এই বাস্তবতায় যেহেতু অনেক দিন পর আলোচনাটা নতুনভাবে মানে আমরা আশান্বিত হবার চেষ্টা করছি আর কি, এই পর্যায়ে আর কার কি করবার আছে বা কি করা উচিত বলে আপনি মনে করেন? আমাদের চেষ্টাটা থাকবে যে আমাদের গুরুত্বপূর্ণ সহযোগী যারা আছেন এবং যাদের মিয়ানমারের উপরে মোটামুটি একটা প্রভাব আছে বা বেশ প্রভাব আছে, তাদেরকে আরো বেশি সচেতন করা এবং তাদেরকে বোঝানো যে মিয়ানমারে যতদিন অশান্তি আছে, গৃহযুদ্ধ আছে, এই রোহিঙ্গাদের নিয়ে এই সমস্যাটা আছে, ততদিন পর্যন্ত তাদের যে বিনিয়োগ, তাদের যে স্বার্থ, সেগুলো পুরোপুরি কখনোই ফলপ্রসূ হবে না, বরং সবসময় একটা ইয়ের মধ্যে থাকবে, শঙ্কার মধ্যে থাকবে যে তাদের ইয়ে নষ্ট হয়ে যাবে। সেই জন্য তাদের নিজেদের স্বার্থেই দরকার ওখানে শান্তি স্থাপন করা এবং এই লোকগুলোকে তাদের জায়গায় ফেরত নিয়ে যাওয়া। এবং ওখানে গেলে এই লোকগুলো কি করবে, ওখানে এরা গিয়েছিল কেন, সেটা আমরা যদি একটু চিন্তা করি, যে ওখানে জনবলের অভাব ছিল। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ যেমন কৃষি কাজ এবং মাছ ধরা বা ইত্যাদি এই ধরনের কাজগুলো করার লোকই ছিল না। সেই জন্য তারা বাইরের থেকে লোক নিয়ে আসছে এবং তারাই তো রোহিঙ্গা জনগোষ্ঠীতে পরিণত হয়েছে এবং শত বছর ধরে সেগুলো হয়েছে। তো সেই লোকগুলো যদি এখানে ফেরত আসে, তারা এখানে যারা এখানে বিভিন্ন রকম বিনিয়োগ করতে চাচ্ছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জনশক্তিতে পরিণত হতে পারে। আর তাছাড়া এখানকার অর্থনীতি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলে এখানকার যে অন্যান্য জনগোষ্ঠী আছে তাদের জন্য তো সেটা লাভজনক হবে। তো সেই জিনিসগুলো যদি আমরা আলোচনায় বেশি করে আনতে পারি, হয়তো তারা আরেকটু সচেষ্ট হবে। সেখানে এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু চীন থেকে ফিরে এসে আবার কয়েকদিন পরে জাপানে যাবেন। জাপান অলসো কিন্তু এই মিয়ানমারে একটা বড় প্রভাব বিস্তার করে এবং বড় স্টেক হোল্ডার। তারপরে যে ভারতের কথা বলা হলো, এছাড়া রাশিয়ার কথা বলা হচ্ছে, এরা সবাই কিন্তু, তারপরে সিঙ্গাপুর, এরা সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স এবং সবাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এক মিনিটে অধ্যাপক জসিম আপনার কাছে জানতে চাই যে এই যে বারবার বলা হচ্ছে যে আলোচনার জটটা খোলার চেষ্টা হচ্ছে, রাজনৈতিক সরকার এলে কি আসলে একেবারে অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা চলে যাব কিনা, যে এই সমস্যার সমাধানই আসলে করা সম্ভব না, এরকম হয়ে যেতে পারে কিনা আপনার কাছে জানতে চাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই সংকট ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও যদি না হয়, অন্তর্বর্তী সরকার যদি আসলে ফেল করে বা এই গ্রাউন্ড যদি অনেক শক্তিশালী করতে না পারে, পরবর্তীতে আসলে আগের সরকারকে আমরা দেখেছি যে একটি অনেকটা নির্লিপ্ত আচরণ আমরা দেখেছি। আগের সরকারের সময় তো এটা সফল হননি এবং যে চুক্তিটা করেছেন সেই চুক্তিটা সম্পূর্ণ ব্যর্থ চুক্তি, আমি এটা বিশ্লেষণ করেই বলছি। একটি কাগজে কলমে বরং সেই তুলনায় এখন যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে এগুলো আমার কাছে মোর হোপফুল। তো এখন পরবর্তী, অর্থাৎ এই সরকার যেটা ডক্টর ইউনূস বলেছেন যে কিছু কাজ আমরা এগিয়ে নিতে চাই এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার যদি বাংলাদেশে আসে তখন তারাও এই সরকারের যে এগিয়ে যাওয়া কাজটাকে পূর্ণতা দিবে, সেই কাজটা আমরা আশা করতে পারি। আমরা সেই প্রত্যাশায় রইলাম। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। পরিস্থিতি এমন জায়গায় এসছে, এই সমস্যার সমাধান না হলে সামগ্রিকভাবে পুরো বাংলাদেশ নিরাপত্তা আশঙ্কার দিকে এগিয়ে যাবে, নিরাপত্তা সংকটে আসলে পড়তে পারে। তাই কূটনৈতিক তৎপরতা ক্রমাগতভাবে চালিয়ে নেওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোও আগামীতে যারাই সরকার গঠন করুক না কেন, এটি গুরুত্বের সাথে বিবেচনা করলে হয়তো কোনো না কোনো সময় এই সমস্যার সমাধান মিলবে। তো আমরা সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।